আবার আপনাদের সময় নষ্ট করতে চলে এসেছি। গুরু পূর্ণিমার দিন। কাল থেকে হঠাৎ করে ঠান্ডাটাও বেশ একটু জমিয়ে পড়েছে। আর মানে একদিনের ঠান্ডা পড়াতেই যা হাঁপছি আর বলার নয়। আর আজকের একটা ক্লাস করার কথা ছিল আমাদের। আ ফিউচার অপশন ট্রেডিং এর উপর আর কিভাবে অ্যাকচুয়ালি ফিউচারের অঙ্ক কষে হেজ করতে হয় এই জিনিসটাকে বোঝার জন্য। তো এবার ব্যাপার হচ্ছে যে আজকের ক্লাসটা লাইভ করার মতন সত্যিই সিচুয়েশন এ নেই। তো যার জন্য বাধ্য হলাম আজকের ক্লাসটাকে ক্যানসেল করার জন্য। বাট শনিবার দিন রাতে এই জিনিসটাকে নিয়ে বসবো। হোপ যদি ভগবান এই সর্দি কাশি ঠান্ডা লাগাটাকে একটু ঠিক করে দেন। এবার কথা হচ্ছে যে আজকের তাহলে কি নিয়ে ভিডিওটা করব? বেসিক্যালি ভিডিওটা লাস্ট ২ দিন ৩ দিন আগেই করা উচিত ছিল। আ এর মধ্যে যখন বাজার উপরের দিকে মুভ করছে, তখন কিছু ফোন পেয়েছি। কিছু পুরনো স্টুডেন্ট বা ক্লায়েন্ট বা যারা নরমাল YouTube এ ভিডিও দেখে। তো প্রত্যেকের একটা প্রশ্ন ছিল যে, বাজার বাড়ছে বাট আমাদের পোর্টফোলিও সিচুয়েশন লাল বা আমাদের স্টক গুলো বাড়ছে না। কি করা উচিত এই সিচুয়েশন এ? লস বুক করব কি করব? এবার ব্যাপারটা হচ্ছে যে আ প্রত্যেকের পোর্টফোলিও আমার কিন্তু দেখা নেই। যে অ্যাকচুয়ালি কে কি স্টক হোল্ড করছে না করছে। তো এটার জন্য আ মানে যতটুকু আমার ধারণা তার উপর আমি যে আইডিয়াটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আ সেটা সবার পোর্টফোলিও দেখতে আমি পাইনি। যতটুকু মুখের কথায় শুনেছি তার উপর। এবার ঘটছে যদি বাজারের স্ট্রাকচার বা বাজারের বিহেভিয়ার টাকে বোঝার চেষ্টা করি, বাজারের একটা ১ম কথা সাইকেল থিওরি থাকে। সাইকেল থিওরি থাকে, তেমনি প্রত্যেকটা স্টকেরও একটা কিন্তু সাইকেল থিওরি থাকে। ব্যাপারটা কিরকম? ধরে নিন যে প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা সিচুয়েশন এ যখন মার্কেট বা বাজার উপরের দিকে যায়, প্রয়োজন নয় যে আমার স্টক গুলো সেম ভাবে উপরের দিকে যাবে। যেমন ধরে নিচ্ছি যে আগেরবার যখন বাজার ওপরে গেছিল হয়তো রিলায়েন্স ওপরে গেছিল। কিন্তু জরুরি নয় যে এবার যখন বাজার উপরে যাবে তখন রিলায়েন্সই উপরে যাবে। তখন এইচডিএফসি ব্যাংকও বাজারকে উপরে নিয়ে যেতে পারে। এটা ছোট্ট করে বোঝানোর জন্য। যে প্রত্যেকটা স্টকের একটা নিজস্ব সাইকেল আছে। সে সেই সাইকেলটাকে মেইনটেইন করে ওঠানামা করে। আর বাজারের একটা নিজস্ব সাইকেল আছে। বাজার সেই সাইকেলটাকে মেইনটেইন করে ওঠানামা করে। এবার কথা হচ্ছে বাজারের যে এত বড় র‍্যালিটা হলো মোটামুটি ধরে নিন ২৪,৫০০ থেকে ২৬,০০০ ১,৫০০ পয়েন্টের র‍্যালি। এই ১,৫০০ পয়েন্টের র‍্যালির দিকে যদি আমরা তাকাই একটা সিম্পল জিনিস চোখে পড়বে যে মেইনলি ফার্স্ট এর দিকে অটো, তারপর কিন্তু ব্যাংক র‍্যালিটাকে করাচ্ছে বা র‍্যালিটা এই দুটো সেক্টরের জন্য কন্টিনিউ করছে। এবার কথা হচ্ছে যে মেক্সিমাম লোক যাদের পোর্টফোলিও স্টকে তারা প্রফিট দেখতে পাচ্ছে না, বাজারের সেক্টর রোটেশনটা কিভাবে হয় বুঝতে হবে। যখন নিফটি ওপরে যাচ্ছে তখন কিন্তু নিফটি 50 50 টা স্টক ওপরে যাচ্ছে, তাই কিন্তু বাজার উপরের দিকে দৌড়াচ্ছে। কালকের বাজার ২৮,০০০ ও চলে যেতে পারে। কথার কথা বলছি। হয়তো দেখলাম এইচডিএফসি ব্যাংক আজকের ৳১,০০০ ও ১,৫০০ হয়ে গেছে। রিলায়েন্স ১৪০০ থেকে ২,০০০ হয়ে গেছে বা এসবিআই, আইটিসি ডবল হয়ে গেছে। তো এই যে ঘটনাটা ঘটে তার মানে কিন্তু বুঝতে হবে যে বাজারের মুভমেন্ট কিছু সিচুয়েশন এ কিছু বড় ওয়েটেজওয়ালা স্টকও করিয়ে দিতে পারে। তো শুধু বাজারকে দেখে মানে একটা টাইম আমরা দেখেছিলাম যে টোটাল বাজারকে খালি দৌড় করাচ্ছে এইচডিএফসি গ্রুপ। এটাও আমরা দেখেছি কিন্তু। আ ২০২২ এ যখন বাজার হাই মেরেছিল ১৮,৬০০ যে বাজারে খালি একা এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি লিমিটেড কখনো ওরা মার্জ করেনি। এরা দৌড়াচ্ছে। তো পার্টিকুলার নিফটি ভালো মানে বাজারে ২,০০০ কোম্পানি আছে বা নিফটির আন্ডারে ধরে নিচ্ছি আমি ২,০০০ কোম্পানি রয়েছে। তারা প্রত্যেকে ভালো হবে, প্রত্যেকে প্রফিট দেবে। এটা কিন্তু কখনো পসিবল নয়।
এইবার যেমন আমি আবার বলছি যে স্মল ক্যাপ, মিড ক্যাপেও দৌড়াচ্ছে বাজার। কারা দৌড়াচ্ছে? অটো সেক্টর। অটো সেক্টরে আমরা যত নজর রাখবো ওখানে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাবো। তাহলে আমাদের স্টকগুলো এখন কি সিচুয়েশনে দাঁড়িয়ে বা কি ঘটেছে না ঘটেছে যদি একটু বোঝার চেষ্টা করি। ইন জেনারেল আমি যতজনের পোর্টফোলিও দেখছি বা পোর্টফোলিওকে নোটিস করছি, প্রত্যেকে কিন্তু মোটামুটি থার্ড ওয়েভের টপে কোন স্টক গুলোতে ফেঁসেছে, যেগুলো 2023 থেকে 2024 একটা ম্যাসিভ বুলরানে ছিল। ম্যাক্সিমাম রেলওয়ে স্টক গুলোতে আটকে রয়েছে লোকে, বা ওই টাইমে রিনিউয়েবল এনার্জি বা এই ধরনের কোম্পানিগুলোতে। এবার এই যে স্টক গুলোতে আমরা ফেঁসেছি, তাহলে এগুলোতে কখন র্যালি পাবো? দেখুন, বাজারের সঙ্গে এদের র্যালিটাকে তুলনা বা বাজার বা এ দৌড়াচ্ছে মানেই বড় ভাই ফার্স্ট হচ্ছে মানেই ছোট ভাইও সেম মেরিট সেম ভাবে পরীক্ষায় ফার্স্ট হবে জরুরি নয়। যতদূর দেখছি যে প্রত্যেকে যারা আটকে রয়েছে, নিফটি নিজের ফোর্থ ওয়েভ শেষ করে ফিফথ ওয়েভের র্যালি শুরু করেছে, কিন্তু এখনো মিড ক্যাপের 90% স্টক, বি স্পেসিফিক মিড ক্যাপের 90% স্টক কিন্তু ফোর্থ ওয়েভ কে ভেঙে বেরোতে পারছে না। আমি আপনাদের সঙ্গে চার্ট শেয়ার করে দেখাবো। এবার যেহেতু ওদের ফিফথ ওয়েভের র্যালি শুরু হয়নি, আমাকে কিন্তু অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে। কিন্তু ওদেরও ফিফথ ওয়েভ বাকি রয়েছে, কেউ আগে বা কেউ পরে। হোপফুলি এই সেক্টর গুলোতে আমরা কিন্তু নিফটি নতুন হাই মারার পর একটা র্যালি পাবো, বা আমরা এক্সিট পাবো প্রফিট নিয়ে বেরোনো। এবার এই যে বাজারের সেক্টর বা ইন্ডেক্স ওয়াইজ র্যালিটা কিভাবে হয় যদি একটু নোটিস করি, সবসময় মাথায় রাখতে হবে নিফটির বাড়াটা কিন্তু মেনলি ডিপেন্ড করে নিফটি ফিফটি বা বাজারের টপ 50টা কোম্পানির ওপর। আবার বলছি, আজকের আরভিএনএল 20% আপ হলো, বা নিফটি কিন্তু বাড়বে না। নিফটিকে বাড়তে হলে নিফটির ভেতরের যে 50টা স্টক তাদের যে ওয়েটেজ বেশি, সেই স্টক গুলোকে কিন্তু বাড়তে হবে। আদারওয়াইজ শুধু মিড ক্যাপ দিয়ে কিন্তু হবে না। এরপর কি ঘটে? প্রথমে বাজারের র্যালিটা শুরু করে হচ্ছে লার্জ ক্যাপ স্টক গুলো, সে নিফটি ফিফটি স্টক গুলো। তারপর কিন্তু র্যালি শিফট হয় মিড ক্যাপ স্টকে। সবসময় মাথায় রাখতে হবে মিড ক্যাপ স্টক বাজারের কিন্তু সবচেয়ে লম্বা র্যালিটা করে। আবার বলছি, ধরে নিন একটা বাজার যদি 5,000 পয়েন্ট দৌড়ায়, দেখা যাবে প্রথম 1,000 পয়েন্ট দৌড় করিয়েছে লার্জ ক্যাপ কোম্পানি, পরের 3,000 পয়েন্ট দৌড় করায় মিড ক্যাপ কোম্পানি, লাস্ট 1,000 পয়েন্ট দৌড় করায় স্মল ক্যাপ কোম্পানি বা পেনি স্টক গুলো এই টাইমে মুভমেন্ট শুরু করে। এবার সবসময় আমাদেরকে নোটিস করতে হবে যে মিড ক্যাপ সেক্টরের র্যালি কিন্তু আসবে লেটে, কিন্তু চলবে লম্বা সময় ধরে। তো যার জন্য মিড ক্যাপ সেক্টরের র্যালির জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়। আননেসেসারি প্যানিক করা বা আননেসেসারি ভয় পেয়ে গিয়ে যে না এটা বেচে ওটা কিনবো, সেটা বেচে সেটা কিনবো, এরকম র্যান্ডম ডিসিশন কখনো নিতে নেই। কারণ বারবার বলছি, যদি আমরা স্টক মার্কেটের রিজন খুঁজতে যাই, আমরা তো লস করি প্রফিট করি, যদি আমরা প্রপার রিজন গুলো খুঁজতে যাই যে আমরা কেউ কেন লস করছি কেউ কেন প্রফিট করছি, আমাদের কিন্তু মেন জিনিস আসবে দেখবেন, নিজেরও এক্সপিরিয়েন্স নিজেরও ঝাড় খাওয়া দিয়ে বলতে পারি যে ডিসিপ্লিন আর প্ল্যানিং জিনিসগুলোকে না বোঝার চেষ্টা করা। আমি বারবার বলি যে স্টক মার্কেট আপনাকে তখনই পয়সা দেবে যখন আপনি কিন্তু বাজারের সাথে বন্ধুত্ব করতে পারবেন। আপনি সেই বন্ধুকে সবচেয়ে ভালো বোঝেন যার সাথে আপনি সবচাইতে বেশি আড্ডা মেরেছেন। চায়ের দোকানে তার স্বভাব, চরিত্র, কখন রেগে যায়, কখন খুশি হয়, প্রত্যেকটা জিনিস আপনার চোখে ধরা পড়েছে। কিন্তু আমি স্টক মার্কেটে যখন আসছি কিন্তু randomly লোকের ডিসিশন খালি একটাই কথা ভেবে যাই, পয়সা আসছে না, পয়সা আসছে না, পয়সা আসছে না। পয়সা পেতে গেলে যোগ্য হতে হয়। আজকের আমার 22টা বছর লেগেছে
পয়সা পাওয়ার জন্য যোগ্য হতে। তার আগে যে কত ব্যথা যন্ত্রণা আছে সেই গল্পগুলো না হয় পরে কোনোদিন কোনো YouTube লাইভে হবে। তো আজকে যার জন্য ১ম দিন থেকে একটাই জিনিসই বোঝানোর চেষ্টা করি যে একটু পড়াশোনায় জোর দিন যে বাজারে সেক্টর রোটেশন কিভাবে হয়? কোন সেক্টরে কখন মুভমেন্ট আসছে? সেক্টর ওয়াইজ চার্ট দেখা প্র্যাকটিস করুন। যখনই আপনি সেক্টর ওয়াইজ চার্ট দেখা শুরু করবেন, সেখানেও দেখবেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ আছে। যেমন অটো সেক্টর। ফার্স্ট এ কে দৌড়ালো? মারুতি, টিভিএস মোটর, মাহিন্দ্রা, মাহিন্দ্রা। এরা লার্জ ক্যাপ। তারপর দৌড় শুরু হবে মিড ক্যাপের। লুম্যাক্স অটো, ব্যামকো প্রোডাক্ট, অতুল অটো এরা। তারপর আসবে কারা? স্মল ক্যাপ, মুনজাল অটো, যমুনা অটো। সেক্টর ওয়াইজ মানে একটা সেক্টরের ভেতরেও কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই ধরে, ধরে র‍্যালি হয়। এখন যেমন মেটাল আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে মেটাল সেক্টরে একটা বিশাল বড় ব্রেকআউট হয়েছে। সেটা সেল হতে পারে, টাটা স্টিল হতে পারে, হিন্দালকো হতে পারে। কিন্তু এখানেও দেখবেন ফার্স্ট আমি লার্জ ক্যাপে পয়সা কামিয়েছি। তারপর তাদের পিয়ার থেকে মিড ক্যাপে আমি খুঁজে বার করেছি হচ্ছে গ্যালান্ট ইস্পাত। গ্যালান্ট ইস্পাত আমি ৫৩০ এ ঢুকেছিলাম। আগের দিন ৫৭৫ এ বেরোলাম। তো প্রত্যেকটা জায়গাতে এরপর হয়তো আমি স্মল ক্যাপ মেটাল সেক্টর গুলোকে, মেটাল স্টক গুলোকে খুঁজবো। তো অধৈর্য হওয়া নয়, একটু সিস্টেমেটিক ভাবে বোঝার চেষ্টা করা। কেন বারবার জোর দিই যে পড়াশোনাটা করা খুব দরকার। এবার লোকে জিজ্ঞাসা করে যে আমি কোথায় পড়াশোনা করেছি, কোথায় শিখেছি? কোথাও নয় দাদা। অফিসে চাকরি করতাম, ইংরেজি বই ডাউনলোড করতাম Google থেকে, পড়তাম আর চাটে গিয়ে, গিয়ে বোঝার চেষ্টা করতাম। হ্যাঁ, obviously রণজয়দা বলে একজন ছিল যে আমাকে প্রচুর হেল্প করেছিল। আজকে সেই মানুষটার সঙ্গে যোগাযোগ নেই। তো সেক্টর রোটেশনটাকে বাজারের বুঝুন। যে র‍্যালি কখন কোন ইন্ডেক্স থেকে কোথায় শিফট করবে। এই যে আজকের এসবিআই ফেসবিআই এইভাবে দৌড়াচ্ছে, এরাও থামবে। থামার পর কিন্তু আমরা আস্তে, আস্তে মিড ক্যাপ এ র‍্যালি দেখতে শুরু করব। তো unnecessary প্যানিক না। যারা আমাকে ফোন করেছিলেন তাদেরকে আবার বলব, একটু বোঝার চেষ্টা করুন যে আপনার মানে ওয়েদার যতই ভালো হোক, আম কিন্তু গরমকালেই হয়। আমি এইটাই বোঝাতে চাইছি যে অ্যাজ পার সাইকেল আ মিড ক্যাপ যেগুলো ২০২৩-২৪ এ দৌড়েছিল, ওরা এতটাই দৌড়েছিল যে ওদের 4th ওয়েভ এর যে কারেকশন এর টাইমিং বা টাইম কারেকশন এর ব্যাপার, স্টক ২ রকম ভাবে কারেকশন হয়। একটা হচ্ছে প্রাইস কারেকশন, আরেকটা হচ্ছে টাইম কারেকশন। টাইম কারেকশন কি? যে ভাই তুমি আমাকে ৩০ দিনের জন্য একটা কাজ করতে দিয়েছো। এবার আমি কাজটা ১২ দিনে করে দিয়েছি। তাহলে তো আমি ১৮ দিন রেস্ট নেবো। আমি তো ৩০ দিনের পুরো পয়সাই পাবো যেহেতু তোমার প্রজেক্টের কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। তো প্রচুর মিড ক্যাপ স্টকের এই টাইম কারেকশনটা এখনো শেষ হয়নি। হয়তো আরো কিছুদিন টাইম নেবে। যেমন অটো সেক্টরের সব স্টক দৌড়ে গেছে। একমাত্র টাটা মোটর ছাড়া। অ মানে টাটা মোটর অ্যাজ পার ইলিয়াট ওয়েভ টাইম কারেকশন শেষ করা উচিত জানুয়ারি মাসে ২০২৬ এ। তো এটার জন্য এই জায়গাটাতে ছোট্ট আইডিয়া দেওয়া যে unnecessary টেনশন নেওয়া নয়। আজকের প্রত্যেকটা জিনিস শুধু এটা স্টক মার্কেট বলে না। আজকের আপনি ভাবুন যে ২০০০ সাল বা ১৯৯৫ সালে আপনি চাল কত টাকা দামে খেয়েছেন। আজকের চালের দাম কত? তখন আমি মা বাজারে পাঠাতো যে চাল হয়তো ৳১২ ৳১৪ এনেছি কেজি। আজকে সেটাই ৳৫০-৫২ ৪ গুণ হয়ে গেছে। তো স্টক মার্কেটও সেরকম ওই সামান্য বৃষ্টি একটু বেশি হয়েছে, ফলন একটু বেশি হয়েছে, একটু কম, একটু বেশি প্রোডাকশন দাম ৳২ বাড়া কমার ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে একটু লং টার্মে দেখা যে একটা জিনিস কোথায় পৌঁছাতে পারে। তো বারবার বলছি যে আজ কি হচ্ছে, কাল কি হচ্ছে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে ২০৩২ বা ৩ বছর বাদে বাজার কোথায় থাকবে, আমার স্টক গুলো কোন দামে থাকতে পারে, এটাকে যদি আপনারা মাথায় না ঢোকান, সিরিয়াসলি বলছি আপনারা যতই শিখুন, যত বড়, বড় অ্যানালিস্টেরই আপনারা সাজেশন নিয়ে কাজ করুন। কারণ কেউ ভগবান নয়। প্রত্যেকে কিছু লজিকের উপর, কিছু যুক্তির উপর তার নিজস্ব কথা বলে। কিছু ক্ষেত্রে তারা ঠিক হয়, কিছু ক্ষেত্রে তাদের প্রেডিকশনও ভুল হয়। তো যাই হোক, তো আবার বলবো একটা কথা বলার জন্যই এন্ড অফ দ্য ডে এত কিছু বোঝানো।
যে বাজারের সেক্টর রোটেশন বা বাজারের টাইমিংটাকে বোঝার চেষ্টা করুন। আর এগুলো নিয়ে একটু আপনারা ভালো কোনো বই ডাউনলোড করে পড়াশোনা করুন, গুগল করে পড়াশোনা করুন। হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে, টেনশন কমবে। কারণ 90% লস, মানে ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে রিস্ক রিস্ক কামস ফ্রম হোয়াট উই ডোন্ট নো। আমরা কোথা থেকে রিস্কটা আমাদের মাথার মধ্যে আসে, ভয় পাই লস করার, পয়সা চলে যাওয়ার, যে বিষয়ে আমরা জানি না, প্যানিক হয়ে যায়। তো সবার আগে আমাদের বিষয়গুলোকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। অবশ্যই পুরো জীবনটাও কম নয়। পুরো জীবনটাও মানে খুব কম পড়াশোনা করার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। 20 কোটি 40 কোটি মানুষের সাইকোলজিকে বোঝা, আহ, সেটা শেখা এতটাও সহজ নয়। হ্যাঁ, চেষ্টা চলছে প্রত্যেকদিন আমাদের। তো প্লিজ আননেসেসারি প্যানিক না, একটু ঠান্ডা মাথায় বসুন, একটু প্ল্যানিং করুন। আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টেও একটু ভুল হয়। তো যখন স্টক গুলোকে প্রফিটে বেরোতে পারবেন, একটু মানি ম্যানেজমেন্টের পরের বার যখন কোনো স্টক কিনবেন, কোন সেক্টর থেকে কিনছেন না কিনছেন, জিনিসগুলোকে একটু চিন্তা ভাবনা করে তারপর ট্রেডিং করতে ঢুকুন। একটু গুছিয়ে, একটু সাজিয়ে, হয়তো রেজাল্ট পাল্টে যাবে। উল্টে দেখুন পাল্টে গেছে, একটা কথা ছিল না, হইচই এর খুব অ্যাডে আসতো, ব্যাপারটা অনেকটা ওরকম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে জাস্ট একটু নলেজ শেয়ার করার জন্য, নলেজ বলবো না, যাই হোক, অল্প। প্রথম কথা হচ্ছে, লোকে নিফটি নিয়ে লাস্ট কিছুদিন ধরে না হিউজ প্যানিক হয়ে গেছে। তাদের মনে হচ্ছে আবার বোধহয় পড়ে গেল, সব শেষ হয়ে গেল। আবার দেখছি অনেক নিচে টার্গেট ফার্গেট আসছে, হতে পারে, আমি জানি না। সবই পসিবল। এই বাজারে এখন আর কোনো কিছুই আমাকে অবাক করে না, কোনো কিছুই প্যানিক করে না। বাট আমি নিফটির চার্টে মর্নিং স্টার ফরমেশন দেখছি। যখন আমি কোনো চার্টে মর্নিং স্টার ফরমেশন দেখি, আমি খুব কনফিডেন্ট থাকি, কারণ এর চাইতে পাওয়ারফুল প্যাটার্ন কিন্তু আমার কাছে হয় না ক্যান্ডেল স্টিকে। এটা আবার হয়েছে কোথায়? মান্থলি চার্টে। 2 নম্বর হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিতেও মর্নিং স্টার প্যাটার্ন। একটা সিম্পল জিনিস আমরা শিখেছিলাম, সেটা কি? যে বাজার উইক বুলদের ছেড়ে ফেলে। মানে যারা আমরা 25,000, 30,000, 50,000 টাকা নিয়ে স্টক মার্কেটে আসি, আমাদেরকে বোঝানো হয় সামান্য কিছু মানুষ কিছু লোভের জন্য বা লাভের জন্য, যে এইটুকু টাকা দিয়ে স্টক মার্কেটে অনেক কিছু করে নেওয়া যায়। এই যে মানুষগুলোকে বাজারে নিয়ে আসা হয় না, তাদের পয়সা বাজার খেতে খুব ভালোবাসে। কারণ আমি না লস করব, তবেই তো কেউ প্রফিট করবে। বারবার বলি এই কথাটা। এই যে ধরে নিন, আমরা র্যান্ডামলি যখন বাজারকে ওইভাবে দিওয়ালির সময় দৌড়াতে দেখছিলাম, হয়তো হয়তো আমরা সবাই অ্যাগ্রেসিভলি বাই করেছি। এই যে বাজার 400-500 পয়েন্ট নিচে এলো, সবাই প্যানিকে লস বুক করব। আবার তারপর বাজার দুদিন বাদে 26,500 যাবে, আবার কিনবো, আবার 500 পয়েন্ট ফেলবে, আবার প্যানিকে লস বুক করবো। এই চলতে থাকবে। যদি না আমাদের লজিক, চিন্তা ভাবনা বা বাজারের প্রতি বিশ্বাসটা যতক্ষণ না স্ট্রং হচ্ছে, এই ঝাড়টা কিন্তু আমরা খেতেই থাকবো। তো এটার জন্য বলা এগুলো। আচ্ছা, যেটা বলছিলাম যে আননেসেসারি প্যানিক করার চাইতে, ধরে নিন অনেকেই হয়তো দেখা যাবে রেলওয়ে স্টকে ফেঁসে আছেন, আরভিএনএল। আহ প্রথম কথা হচ্ছে, ওয়েভটাকে যদি একটু বোঝেন, যে কখন ঢুকবো আর কখন ছেড়ে বেরিয়ে যাব, সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার মানে পিকচার পাওয়া যায়। যেমন ধরে নিন, এটা হচ্ছে আরবিএনএল এর চার্ট। না গেছে, সবাই গাড়ি থেকে বসে বসে লাইভ ফাইভ করছে। আরভিএনএল এই ট্রায়াঙ্গেল ফরমেশনটা দিনের পর দিন করেই যাচ্ছে, কিন্তু আরএসআই তে ডাইভারজেন্স নেই, আর এই পুরো ফলটায় সেলে ভলিউম নেই। যেদিনকে এই ট্রায়াঙ্গেলটা ফাটিয়ে বেরোলো আরভিএনএল, এটা ফোর্থ ওয়েভ। এই ট্রায়াঙ্গেল ফরমেশন গুলো আমরা খুঁজে পাই ফোর্থ ওয়েভ। আর ফোর্থ ওয়েভ হচ্ছে সবচেয়ে কি বলি আমরা বলুন তো, আহ, সবচেয়ে কমপ্লিকেটেড ওয়েভ। মানুষের পয়সা নেয়,
থার্ড ওয়েভে একটা মানুষকে যতটা পয়সা দেয় তার 10 গুণ পয়সা কিনে নেয়। মানে আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, ফোর্থ ওয়েভ যখনই তুমি কনফার্ম হলে, তার কিছু অঙ্ক আছে বা তার কিছু প্যাটার্ন আছে যেটা কনফার্ম করে, সেই মুহূর্তে কিন্তু স্টকটা থেকে তুমি বাইরে যাও। টাইম সিরিজ ধরে ক্যালকুলেট করা যায় যে এই ফোর্থ ওয়েভ 1 বছর চলবে, 1.5 বছর চলবে, 2 বছর চলবে। ততদিন কিন্তু স্টকটা থেকে বাইরে থাকুন। তো যাই হোক, আমি আবারও বলছি, রেলওয়ে স্টক আমার কাছে কোথাও না কোথাও আরো একটা মুভমেন্ট আসা উচিত। আর 28,750 যদি নিফটির টার্গেট হয়, ডেফিনেটলি তার মধ্যে যেখান থেকে মিড ক্যাপের মুভমেন্ট শুরু হবে, এটা হচ্ছে টিটাগার ওয়াগানার। এই র্যালি, এই লাইনটাকে যেদিনকে ব্রেক করলো টিটাগার ওয়াগানার, আমরা কিন্তু একটা মারাত্মক র্যালি দেখবো। স্টক ওয়াইজ যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভালো স্ট্রাকচার বা ভালো ফলন দিয়ে রিভার্সাল কোথায় চোখে পড়ছে, 5 স্টার বিজনেস। ঠিক আছে, এটাই এডুকেশনাল পারপাসে শেয়ার করা, আমি তো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আপনারা যারা জানেন প্লিজ আপনাদের মতন করে রিসার্চ করে নেবেন। ভেল, ভেলের স্ট্রাকচার খুব ভালো, পিএসইউ ব্যাংকের স্ট্রাকচার খুব ভালো, প্রত্যেকটা জিনিসের। ঠিক আছে, এখানেও যদি আমরা দেখি ভেলেও কিন্তু একটা ফোর্থ ওয়েভ এসেছিল, ভেলেও কিন্তু অনেক দিন ধরেই ট্রায়াঙ্গেল বানানোটা চলেছে। তো ফোর্থ ওয়েভ সবার আসবে। ভেলের যদি আমরা ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ ধরার চেষ্টা করি, ফার্স্ট ওয়েভ এ, বি, সি, থার্ড ওয়েভটা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখে দেখতে পাচ্ছ তোমরা। যেহেতু থার্ড ওয়েভ বড় রিটার্ন দিয়েছে, ফোর্থ ওয়েভ ঠিক তত বেশি সময় নিয়েছে। এবার ফিফথ ওয়েভের র্যালি শুরু হয়েছে, আর ইন জেনারেল ফিফথ ওয়েভে একটা স্টকের নতুন হাই মারা উচিত। ঠিক আছে, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এমআরপিএল, চেন্নাই পেট্রো, যুদ্ধ ফুদ্ধ থামছে, একটু এরাও ভালো ব্রেকআউটের স্ট্রাকচার দেখাচ্ছে এই লেভেলগুলোতে। তো প্রত্যেকটা স্টকের আমরা কিন্তু দেখতে পাবো যে কিছু স্টক ফোর্থ ওয়েভের জোনটাকে ব্রেকআউট করে বেরোচ্ছে, আর কিছু স্টক কিন্তু তোমার ফিফথ ওয়েভের র্যালিতে ঢুকে গেছে। তো প্রত্যেকটা স্টকের একটু, এই জন্য বলি যে আপনারা অ্যানালিসিস করার নিজের মতন চেষ্টা করুন। কারণ আমিও আজকের আপনাদেরকে যে কথাগুলো বলবো বা যে স্টকটার নাম বলবো, হয়তো দেখা যাবে পয়সা খেয়ে বলেছি। যে মানে কেউ জানে না কে কোন স্বার্থে কোন স্টক বলছে না বলছে, কারণ প্রত্যেকটা মানুষ বিক্রি হয়, খালি দামটা আলাদা আলাদা। ব্যাংকো প্রোডাক্ট উইদাউট ভলিউম ফল মানেই কিন্তু আমার কাছে, সরি, স্টকটা বড় পয়সা দেবে। আমি এর আগের দিন স্টক অ্যাভারেজের কিছু লজিক বলেছিলাম। ব্যাংকো প্রোডাক্ট এখানটাতে যদি আপনারা নোটিস করেন, ইলিয়াড ওয়েভের মোটামুটি এবিসি স্ট্রাকচার তৈরি করার জায়গায় নেট ওয়েভ রয়েছে। তো এনিওয়েজ, যাই হোক, আর যারা ইউটিউব মেম্বার, 59 টাকা দিয়ে মেম্বারশিপ নেওয়া রয়েছে, কমিউনিটিতে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক পোস্ট করা আছে মেম্বার্স অনলি করে। প্লিজ ওটাতে, লিঙ্কটাতে একটু ক্লিক করে জয়েন করুন। হোয়াট এভার আমাদের স্টুডেন্টরা যা স্টক রিসার্চ করছে, আমাদের ফেসবুক পেজে আমরা টোটাল চার্টগুলোকে আপলোড করে দিই। যদি আপনার পড়াশোনা ঠিক থাকে বা আপনি মানে কোনো রকম ভাবে ইন্টারেস্টেড বা কোনো পড়াশোনা করেছেন, যে কোনো জায়গায় করতে পারেন, সেটা কোনো নামকরা ইনস্টিটিউট হতে পারে, অন্য কারুর কাছে হতে পারে, একটু ওই চার্ট গুলোকে দেখে প্র্যাকটিস করুন। শর্টকাটে কিছু হবে না, যত চার্ট দেখে প্র্যাকটিস করবেন তত বেটার হবে জিনিসগুলো। আরো বলছি, investing.com এই সাইটটাতে আসুন। এই সাইটটাতে পড়াশোনা করার জন্য এত কিছু পাবেন না, মানে আমি আজও আমার পড়াশোনা যা করি এই investing.com থেকেই কিন্তু করি। সাইটটা বেসিক্যালি বিদেশি সাইট, তো একটু আমেরিকান চার্টের উদাহরণ দিয়ে বলবে, বাট ক্লিয়ারলি অসাধারণ সাইট। যে কোনো টপিকে সার্চ করুন, investing.com এর লিঙ্ক আসবেই আসবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলার, যে আমি প্রচুর প্রশ্ন পেয়েছি এআই, 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 মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শেয়ার ট্রেডিং করা, করে পয়সা কামানো। আমি জানি না বাকিরা কে কি বলেছে, বাট আমি গত 6 মাস 8 মাস ধরে ননস্টপ বলে গেছি
এআই সব জায়গাটাকে ক্যাপচার করতে পারে, স্টক মার্কেটকে ক্যাপচার করাটা খুব মুশকিল। ইনফ্যাক্ট পারপ্লেক্সিটি যখন ইউজ করতে শিখিয়েছিলাম লাইভ ট্রেডে, তখনও বলেছিলাম। এবার রিসেন্টলি মানে জাস্ট দুদিন আগে চ্যাট জিপিটি বলেছে যে তারা মেডিকেল, ফিনান্সিয়াল আর লিগাল এই তিনটে ব্যাপারে কোনো রকম কোনো হেল্প করবে না। তারা কি করবে, বিভিন্ন সাইটকে রেকমেন্ড করে দেবে যেখানে গিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। কারণ এই চ্যাট জিপিটির বুদ্ধি নিয়ে মেডিকেলি বলো, ফিনান্সিয়ালি বলো, মানুষ ছাড় খাচ্ছে। কারণ চ্যাট জিপিটির পক্ষেও ধরা পসিবল নয় যে 20 কোটি, ধরে নাও সাপোজ বলছি, চ্যাট জিপিটি কে যদি তুমি প্রশ্ন করো তনয়দা এরপর কি করবে, আমার কাছে কফির কাপ রয়েছে, হাতে সিগারেটের প্যাকেট রয়েছে, এপাশে মানুষ রয়েছে, চার্ট দেখান, তিনটের মধ্যে পরের সেকেন্ডে আমার কোনটা করতে ইচ্ছা করবে আমি জানি না, তো চ্যাট জিপিটি কিভাবে জানবে? তো এই জায়গা থেকে 20 কোটি মানুষের সাইকোলজি কখন কি ঘটনায় কি রিয়াকশন দেবে, এটা চ্যাট জিপিটি বা কোনো এআই এর পক্ষেই প্রেডিক্ট করা হয়তো পসিবল নয়। হ্যাঁ, ওরা তাহলে আমার জন্য কি করতে পারে? আমি যখন ম্যাক্স পেন শিখিয়ে অপশন ট্রেডিং শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে এই যে ম্যাক্স পেনের ম্যাথামেটিক্স এর ডিফিকাল্ট প্রসেস, এই প্রসেসটা তোমার জন্য খুব সহজে করে দিতে পারে, মানে অঙ্ক। খুব শিগগিরই আমি একটা জিনিস নিয়ে ভিডিও বানাবো, জেড স্কোর, মারাত্মক জিনিস। মানে আমার উদ্ধার করতে ঘুম উড়ে যাচ্ছে টোটাল ইন ডেপথ বুঝতে ম্যাথামেটিক্যাল ফর্মুলা গুলোকে, কারণ অঙ্কে 28 পাওয়া ছেলে তো, যাই হোক। তো বেসিক্যালি এই অঙ্কটা আমার জন্য খুব সহজে হয়তো করে দিতে পারবে। তো তোমরা আজকের ডেটে সার্চ করো, তোমাদের এটা একটা পড়াশোনা করার টপিক দিলাম যে জেড স্কোর জিনিসটা কি, কিভাবে কাজ করে স্টক মার্কেটে, কোথায় বাই, কোথায় শর্ট, রিভার্সাল ট্রেড আইডেন্টিফাই ম্যাথামেটিক্যালি, খুব ইম্পর্টেন্ট টুল। চলো, ভালো থেকো সবাই, আবার দেখা হবে। আর সবাইকে বলবো প্লিজ একটু ইউটিউব কমিউনিটিতে টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে, জয়েন করো। আমরা যতটুকু যা রিসার্চ করি টরি শেয়ার করব। ভালো থেকো সবাই। আর কি বলে শামিন্দা, তুমি সিগারেট খেতে বারণ করেছো, আজকে কিন্তু আমি খাইনি।